প্রিয় লিসেনার্স, আপনারা শুনছেন ভূতের খোঁজে। আমি অভি আছি আপনাদের সাথে। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, যারা ভয় পেতে ভালোবাসেন এবং মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়। প্রিয় লিসেনার্স, আজকে যে প্রথম ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ভয়ঙ্কর ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রনি ভাই, এবং এই ঘটনাটি তাদের কয়েকটি বন্ধুর সাথে ঘটে যাওয়া, এবং এই ঘটনাটি একটি লাশের হাসিকে কেন্দ্র করে অনেক ভয়ঙ্কর একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করি এই ঘটনাটি আপনারা মনোযোগ দিয়ে শুনলে আপনাদের শরীরের লোম পর্যন্ত দাঁড় হয়ে যাবে, এতটাই ভয়ানক এই ঘটনাটি। তো বেশি কথা না বলি, সরাসরি ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি ঘটে গিয়েছিল 2009 সালে। তো রনি ভাইয়ের একটি বন্ধু ছিল, তার নাম হচ্ছে রিপন। তো তারা দুইজন খুব ভালো বন্ধু ছিল, রনি ভাই এবং রিপন ভাই। তারা দুইজন খুবই ভালো বন্ধু ছিল। দেখা যায় যে তারা সারাদিন একসাথে ঘোরাফেরা করত, একসাথে খেলাধুলা করত। তখন তাদের বয়স 16 থেকে 17 বছর এইরকম হবে দুইজনারই বয়স। তো সেই সময় তাদের অনেক ক্রিকেট খেলার নেশা ছিল, তারা সময় পেলে ক্রিকেট খেলতে যেত। তো এইরকম একদিন রনি ভাই এবং রিপন ভাই তারা দুইজন মিলে তাদের গ্রামের স্কুলের মাঠে তারা ক্রিকেট খেলতে যায়। তখন সময়টা বিকাল 4টা বা 5টার এই দিকে হবে। তো বিকালে তারা ক্রিকেট খেলতে যায়। তারা আনন্দ করে ওই স্কুলের মাঠে ক্রিকেট খেলতেছিল। তো কিছুক্ষণ ক্রিকেট খেলার পর রনি ভাইয়ের সাথে যে তার বন্ধুটা ছিল রিপন ভাই, তো তার কাছে খবর আসে যে তার বাবা নাকি মারা গেছে। হঠাৎ করেই এই খবরটা ওই রিপন ভাই পায়। তো রিপন ভাই শুনে তো অনেক কান্নাকাটি শুরু করে দেয়। তো রনি ভাই তাকে নিয়ে তো রিপন ভাইদের বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর দেখে যে হ্যাঁ, সত্যিই ওই রিপন ভাইয়ের বাবা মারা গেছে। তো তার মৃত্যুটা হয় কিভাবে আমি একটু বলি। তো তিনি বিকালে তাদের একটি জমি ছিল, তারা সেখানে ধান লাগিয়েছিল। তো সেই ধান দেখার জন্য বিকেলবেলা ওই রিপন ভাইয়ের বাবা তিনি তাদের জমিতে যায়। তো সেখানে গিয়ে কি হয়েছিল বা কি হয় নাই এইটা কেউ বলতে পারেনি। তারা শুধু এতটুকুই জেনেছিল যে রিপন ভাইয়ের বাবা ওই জমিতে গিয়েছিল জমি ক্ষেত দেখার জন্য। তো সেখানে যাওয়ার পর দেখা যায় যে জমির যে আল থাকে সেই আলেই তিনি মারা যাওয়া অবস্থায় পড়েছিল। কিন্তু কিভাবে মারা গেছে বা কে মেরেছে বা কিসে মেরেছে এইটা তারা জানতে পারেনি। কিন্তু ওই জমি ক্ষেতের আলের ভিতরে তার লাশ পাওয়া গিয়েছিল, এবং সেখান দিয়ে অনেক মানুষজন যাওয়া আসা করতে ধরে ওই রিপন ভাইয়ের বাবার লাশ তারা সেখানে পেয়েছিল। তো এক পর্যায়ে গ্রামে জানাজানি হয়ে যায় যে এখানে একটি লাশ পাওয়া গেছে বা রিপন ভাইয়ের বাবা তিনি মারা গেছে। সকলেই গ্রামের তাদেরকে চিনত। তো সকলে ধরে তো খবর দেয়, তাদের বাড়িতে লোকজন আসে। আসার পর লাশটা নিয়ে তো রিপন ভাইদের বাড়িতে আর কি নিয়ে যায়। যাই হোক, তো এইভাবে আর কি তার মৃত্যুটা হয় বা তাকে এইভাবে পাওয়া যায়। তো রিপন ভাই এবং রনি ভাই খবর শুনেই তো তারা খুব দ্রুত তাদের বাড়িতে চলে আসে। আসার পর দেখা যায় যে
ওই রিপন ভাইদের বাড়ির একটু পাশেই, মানে তাদের আঙিনার ভিতরেই এক সাইডে একটি কাঁঠালের গাছ ছিল। তো ওই কাঁঠাল গাছের নিচে একটি বিছানা করে তো রিপন ভাইয়ের বাবার লাশটাকে সেখানে শোয়ায় রাখছে। রিপন ভাই এবং রনি ভাই এইটা গিয়ে সেখানে দেখতে পায়। যাই হোক, রিপন ভাই তো তার বাবার লাশ দেখে অনেকটা কষ্ট পায়, অনেক চিৎকার করে কান্দাকাটি করতে থাকে। কিন্তু রনি ভাইও সেখানে ছিল। রনি ভাই তার বন্ধু রিপনকে থামানোর চেষ্টা করতেছিল। যাই হোক, দেখা যায় যে তাদের বাড়িতে তখন আত্মীয় স্বজন কম ছিল। অনেকে নাকি অনেক জায়গায় থাকতো, গ্রামের বাইরে থাকতো বা ঢাকা শহরে থাকতো সেই সময়। তো তখন রিপন ভাইদের ফ্যামিলির যে লোকজন যারা ছিল সকলেই মিলে আর কি ডিসিশন নেয় যে তারা পরের দিন আর কি লাশটা কবর দিয়ে দিবে। কারণ তাদের ফ্যামিলির লোকজন বা তাদের আত্মীয় স্বজন আস্তে আস্তে দেখা যায় যে সকাল হয়ে যাবে বা অনেক রাত হয়ে যাবে। সেই কারণে সকলেই মিলে ডিসিশন নেয় যে তারা পরের দিন কবর দিয়ে দিবে, আজকের রাতটা লাশটা ওইভাবেই রাখবে। যাই হোক, তো যেভাবে সেই কাজ, তারা লাশটা ওখানে রেখে দেয় এবং কাপড় দিয়ে ঢেকে রাখে। তো আশেপাশে অনেকেই ছিল। যাই হোক, পরবর্তীতে রনি ভাইকে দায়িত্ব দেওয়া হয় রিপন ভাইয়ের বাবার লাশের যে আত্মীয় স্বজন ছিল, যারা রাত্রেবেলা আসবে বা দূর দূরান্ত থেকে আসবে লাশকে দেখার জন্য বা রিপন ভাইয়ের বাবার লাশকে দেখতে আসবে, যেন রনি ভাই সেই দায়িত্বটা পালন করে। তিনি যেন ওই লাশের মুখটা কাপড়টা সরিয়ে সবাইকে যেন লাশটা দেখিয়ে দেখিয়ে দেয়, এই দায়িত্বটা আর কি রনি ভাই পায়। পরবর্তীতে রনি ভাই রিপন ভাইয়ের বাবার যে লাশটি ছিল, তো ওই লাশের মুখের কাছে গিয়ে বসে, মানে ওই রনি ভাই লাশের মাথার কাছে গিয়ে বসে, যেন তিনি ওই কাজটা করতে পারে যে যখন লাশের আত্মীয় স্বজন আসবে, রনি ভাই যেন যে কাপড় দিয়ে লাশের মুখটা ঢাকা ছিল, তো ওই মুখটা যেন তিনি কাপড়টা সরিয়ে সকলকে দেখিয়ে দিতে পারে, সেইভাবে তিনি ওখানে বসেছিল। যাই হোক, গ্রামের অনেক লোকজন আসতেছে এবং রনি ভাই লাশের মুখ থেকে কাপড় সরিয়ে সকলকে দেখাচ্ছে এবং সেখানে কিন্তু একটা লাইট দেওয়া ছিল। সেই লাইটের আলোতে সকলে লাশের মুখ দেখে দেখে যাচ্ছে এবং রনি ভাই এক পর্যায়ে সেখানে একা হয়ে যায়। কিছুক্ষণ পর পর দেখা যায় যে লোক সেখানে আসতেছে। তো রনি ভাই লাশের কাপড়টা মুখ থেকে সরিয়ে তো যারা যারা দেখতে আসতেছিল তাদেরকে লাশের মুখটা দেখিয়ে দেয়। তো এরকম অনেকক্ষণ কেটে যায়। তো রনি ভাই এক পর্যায়ে বিরক্ত হয়ে যায় যে কিছুক্ষণ পর পর আর কি লাশের কাছে মানুষ আসতেছে মুখটা দেখার জন্য, তাকে বারবার লাশের মুখে যে কাপড়টা দিয়ে ঢাকা ছিল সেই কাপড়টা সরাতে হচ্ছে। তো এক পর্যায়ে রনি ভাই একটু বিরক্ত হয়ে যায়। তখন রনি ভাই ভাবে যে লাশের মুখের কাছে যে কাপড়টা ছিল তিনি ওইটা সরিয়ে রাখবেন, যেন তাকে বারবার লাশের মুখ থেকে কাপড়টা সরাতে না হয়, যেন লোকজন এসে লাশের মুখটা দেখে চলে যেতে পারে, এরকম আর কি রনি ভাই ভাবে। তো যেইভাবে সেই কাজ, তখন তিনি লাশের মুখে যে কাপড়টা ছিল, যে কাপড়টা দিয়ে লাশের মুখটা ঢাকা ছিল, সেই কাপড়টা তিনি সরিয়ে ফেলে তিনি অন্য এক সাইডে রেখে দেয়। তো লাশের মুখটা ওই রকম আর কি বের হয়ে থাকে। তো যখন রাত 2:30টার মতো বাজে, তখন অদ্ভুত ধরনের ঘটনা আর কি ওই লাশের সাথে ঘটে যায় এবং রনি ভাইও সেইটা দেখতে পায়। তো রনি ভাইয়ের আরেকটি বন্ধু ছিল, দেখা যায় যে সেই বন্ধুটা বসেছিল লাশের যেখানে পা, সেই পায়ের কাছে ওই বন্ধুটা বসেছিল রনি ভাইয়ের, এবং রনি ভাই লাশের মাথার কাছে বসেছিল। তারা দুইজন মিলে সেই সময় সেখানে ছিল। যাই হোক, তাদের সময়গুলো এইভাবে কেটে যাচ্ছিল। তো রনি ভাইয়ের যে আরেকটা বন্ধু ছিল লাশের পায়ের কাছে বসে, তো হঠাৎ করেই তিনি দেখতে পায় যে লাশটা কেমন জানি একটু লাড়া দিল বা
একটু ঝাঁকি দিল, লাশটা কোনোভাবে না কোনোভাবে একটু লাড়ালাড়ি করলো। এই জিনিসটা আর কি রনি ভাইয়ের যে বন্ধুটা লাশের পায়ের কাছে বসেছিল তিনি দেখতে পায়। তখন তো তিনি অনেকটা ভয় পেয়ে যায়, কী অবস্থা, লাশ এইরকম লাড়াচাড়া করলো কেন, বা লাশটা কেনই বা নড়তেছে, এইটা তিনি দেখতে পায় এবং এই জিনিসটা তিনি ভাবে। যাই হোক, রনি ভাইয়ের ওই বন্ধুটা তখন তার চোখের ভুল ভেবে নেয়। তিনি ভাবে যে হয়তো আমি ভুল দেখতেছি, তো এটা কোনো বিষয় না, হয়তো লড়তেই পারে, ওখানে রনি বসে আছে, হয়তো ও একটু লাড়াচাড়া করেছে, এই জিনিসটা তিনি ভেবে নেয়। যাই হোক, তো এই বিষয়টা বা এই ঘটনাটি ঘটে যাওয়ার পর পরবর্তীতে রনি ভাই আবার দেখতে পায় যে লাশের যে চেহারাটা বা লাশের মুখটার কাছে যখন ওই রনি ভাই তাকায়, তিনি দেখতে পায় যে লাশটা কেমন যেন একটা মুচকি হাসি দিচ্ছে। এই জিনিসটা প্রথমে ওই রনি ভাই দেখতে পায় যে লাশটা হাসি দিচ্ছে এবং হাসিটা এমন যে 3 থেকে 4 সেকেন্ড হাসিটা থাকতেছে, আবার নর্মাল হয়ে যাচ্ছে, 10 সেকেন্ড হাসি দিচ্ছে এবং আবার নর্মাল হয়ে যাচ্ছে, বা 3-4 সেকেন্ড হাসিটা ওই লাশের চেহারার ভিতরে থাকতেছে, কিছুক্ষণ পরপর আবার লাশটা নর্মাল হয়ে যাচ্ছে। তো এইটা দেখে তো রনি ভাই ভীষণ ভয় পেয়ে যায় যে এটা কেমন হচ্ছে, লাশ কিভাবে হাসি দিচ্ছে। তিনি ভীষণ ভয় পেয়ে যায় যে এটা তো একবার হলে হতো, তিনি বারবার দেখতে পাচ্ছে যে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড পর পর লাশটা হাসি দিচ্ছে। তার যদি চোখের ভুল হতো তাহলে কিন্তু তিনি একবার বা 2 বার 3 বার দেখতে পারতো যে লাশ হাসি দিচ্ছে, কিন্তু না, তিনি একটু পরপর দেখতে পাচ্ছে যে লাশটা হাসি দিচ্ছে বা হাসি থেমে যাচ্ছে, 10 সেকেন্ড 15 সেকেন্ড পরপর হাসি দিচ্ছে এবং 3 থেকে 4 সেকেন্ড হাসি থেকে হাসি অটোমেটিক থেমে যাচ্ছে। তো এই জিনিসটা দেখার পর তিনি ভীষণ ভয় পায়। তো রনি ভাই ভয় পেয়ে তিনি ভাবে যে না, আমি এখানে আর থাকবো না, তো এটা কোনো না কোনোভাবেই আর কি তাদের সাথে কোনো কিছু একটা ঘটে যাচ্ছে। তো রনি ভাই ভাবে যে তিনি ওখান থেকে চলে যাবে আরেকজনকে বসে রেখে, রনি ভাই এইটা ভাবে। তো রনি ভাই লোক খুঁজতেছিল সেখানে বসেই, যে কাউকে পাওয়া যায় নাকি তিনি ওখানে বসিয়ে রাখবে, তো কোনো না কোনোভাবেই তিনি কোনো লোক পাচ্ছিল না। যাই হোক, এক পর্যায়ে রনি ভাই এবং রনি ভাইয়ের সাথে যে বন্ধুটা ছিল লাশের পায়ের কাছে বসে, তারা দুইজনই শুনতে পারে যে লাশের ভিতর থেকে কেমন যেন একটা হাসির আওয়াজ বের হচ্ছে। তারা দুইজন এইটা স্পষ্টভাবে শুনেছে যে লাশের ভিতর থেকে একটা ভয়ঙ্কর হাসির আওয়াজ বের হচ্ছে এবং তারা দুইজন মিলেই তখন দেখতে পারে যে লাশের যে চেহারা, তো ওই চেহারার দিকে যখন তারা তাকায়, তারা তখন রনি ভাই এবং রনি ভাইয়ের ফ্রেন্ডরা তারা দুইজন মিলেই দেখতে পায় যে লাশটা হাসতেছে এবং লাশের হাসির আওয়াজ বের হচ্ছে। এই জিনিসটা তারা যখন দুইজন দেখে, এক চিৎকার মেরে তারা ওখান থেকে দুইজন দৌড়ে, যেখানে লোকজন ছিল তো সেখানে দৌড়ে চলে যায়। তো সেখানে যাওয়ার পর ওখানের লোকজন বলে যে কি হয়েছে, তোমরা এইভাবে লাশের ওখান থেকে দৌড়ে আসলে কেন? তো তখন তারা দুইজন মিলে বলে যে এরকম ওই রিপনের বাবা, তার যে লাশ, সেই লাশটা বারবার হাসি দিচ্ছে এবং বা লাশটা একটু পর পর লাড়াচাড়া করতেছে, একাই একাই কেমন যেন করতেছে, হাসতেছে, তো এইরকম হচ্ছে, সেই কারণে আমরা ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে এখানে চলে আসলাম। তো লোকজন আরও ছিল, তারা বিশ্বাস করে না, বলে যে এটা কেমন কথা গস্তরা, বা এটা হয় নাকি। তো আরও লোকজন মিলে, সকল মিলেই তো ওই লাশের কাছে যায়। যখন তারা লাশের কাছে যায়, কাছে যাওয়ার পর সকল মিলে দেখতে পায় যে না, লাশ স্বাভাবিক, কোনো হাসি নেই বা কোনো কিচ্ছু নেই, লাশ স্বাভাবিকভাবেই আছে। তো এই জিনিসটা অনেকেই বিশ্বাস করেনি। পরবর্তীতে তাদের কথায় মানুষজন বা হুজুর যারা ছিল মাদ্রাসার ছাত্র বা যারা কোরআন শরীফ পড়তে পারত, তাদেরকে বলা হয়, তখন তারা ওই লাশের পাশে গিয়ে কোরআন শরীফ পড়া শুরু করে দেয়।
যাই হোক, এক পর্যায়ে দিন হয়ে যায়। পরের দিন স্বাভাবিকভাবেই লাশকে তারা কবর দিয়ে দেয়। কিন্তু লাশকে কবর দেওয়ার পর আরও একটি অদ্ভুত ধরনের ঘটনা ঘটে। প্রিয় লিসেনার্স, তো যে কাঁঠাল গাছটার নিচে রিপন ভাইয়ের বাবার লাশটাকে শোয়ায় রাখা হয়েছিল, সেম ওই জায়গায় তো তাদের বাড়ির যে লোকজন ছিল, এটা কিন্তু তাকে কবর দেওয়ার পর তাদের যে বাড়ির লোকজন ছিল, তারা যখন রাত্রেবেলা ঘর থেকে বের হতো কোনো প্রয়োজনের কারণে, তো তারা দেখতে পারতো যে সেম ওই কাঁঠাল গাছের নিচে কোনো না কোনো একটি মানুষের ছায়া দাঁড় হয়ে আছে বা ছায়া দৌড়াদৌড়ি করতেছে। এই জিনিসটা কিন্তু অনেক দিন তারা দেখেছে যে ওই কাঁঠাল গাছের নিচে অদ্ভুতভাবে একটি মানুষের ছায়ার মতো বা মানুষের আকৃতির একটা অবয়ব ওই কাঁঠাল গাছের নিচে দাঁড় হয়ে আছে, এরকম অনেকেই দেখেছে। তো যাই হোক, একদিন রনি ভাইয়ের বন্ধু রিপন ভাই, যার বাবা আর কি মারা গিয়েছিল, তো রনি ভাই একদিন ওই জায়গাটায় দাঁড় হয়েছিল যেখানে তার বাবাকে শোয়ায় রাখা হয়েছিল, তার বাবার লাশটাকে। সেখান থেকে তিনি বেশ কিছুটা দূরে দাঁড় হয়েছিল ওই রিপন ভাই। তো রিপন ভাই আর কি সেই দিন শুনতে পায় তার নিজ কানে যে তার বাবার কণ্ঠে তাকে বলতেছে যে এখান থেকে চলে যা, আমি এখানে দাঁড় হয়ে আসি বা আমি এখানে আসি, তুই এখান থেকে চলে যা। তো রিপন ভাই ভীষণ ভয় পেয়ে যায় এবং ওই কাঁঠাল গাছের দিকে তাকায় যেখানে তার বাবার লাশটাকে শোয়ায় রাখা হয়েছিল, সেখানে তাকায়, কিন্তু তিনি কোনো কিছু দেখতে পারে না। তিনি শুধু ওই আওয়াজটাই শুনেছিল যে তার বাবার কণ্ঠে বা তার বাবা তাকে বলল যে এখান থেকে তুই সরে যা, এখান থেকে চলে যা, আমি এখানে দাঁড় হয়ে আসি বা আমি এখানে আসি। তো এরকম অদ্ভুত ধরনের ঘটনাগুলো সেখানে ঘটতো বা ঘটেছে। তো পরবর্তীতে আস্তে আস্তে এই জিনিসটা স্বাভাবিক হয়ে যায়। প্রায় 20 থেকে 25 দিন কেটে যাওয়ার পর সব কিছু নর্মাল হয়ে যায়। তারা কখনোই ওই রকম আর ছায়া দেখেনি বা ওই রকম কণ্ঠ আর শোনেনি। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি রনি ভাইদের সাথে ঘটে গিয়েছিল, অনেক ভয়ঙ্কর একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করি রনি ভাইয়ের পাঠানো এই লাশের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমার কাছে বেশ ভয়ানক মনে হয়েছে, তাই এই ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রিয় লিসেনার্স, রনি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই রকম বা অন্য রকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় লিসেনার্স, আবারও কথা হবে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো এপিসোডে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।